প্রথম কথা হচ্ছে যে আমরা যখন সশস্ত্র বাহিনী অথবা তাদের সিনিয়র লিডারশিপ নিয়ে কথা বলি, অথবা গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী, এরপরে হচ্ছে আমলাতন্ত্র, এগুলো নিয়ে যখন আমরা রাজনীতির জায়গা থেকে কথা বলি, একটা জিনিস মাথায় রাখতে হবে, ওই সকল জায়গাতে যারা কাজ করেন তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে আক্রমণ করছি অথবা ব্যক্তিগতভাবে আমাদের সাথে কোনো শত্রুতা আছে এমনটা ভাববার কোনো কারণ নাই। বরং ব্যক্তিগতভাবে যে যেখানে আছেন সেখানে নিয়ম শৃঙ্খলা মেনে অথবা দক্ষতার ভিত্তিতে তাদেরকে ওখানে কাজ দেওয়া হয়েছে বলি লার্জলি মোটা দাগে আমরা মনে করি। তাহলে আমরা এই সমালোচনাগুলো যখন করি অথবা যখন ক্রিটিক্যালি এই ইনস্টিটিউশনগুলোকে দেখি, আমরা আসলে দেখি আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকারের উপরে ভিত্তি করে যে আসলে আমরা কেমন বাংলাদেশ চেয়েছিলাম। আমরা আসলে যখন এই প্রতিষ্ঠানগুলোর সিনিয়র লিডারশিপকে সমালোচনা করি, আমরা আসলে ২৪-এর গণ অভ্যুত্থানকে সামনে রেখে, শত শত শহীদের আকাঙ্ক্ষাকে সামনে রেখে কথা বলি। এই জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে যে লার্জলি মোটা দাগে শুধুমাত্র করাপ্ট ক্রিমিনাল সেগমেন্টগুলোকেই আমরা ক্রিটিক করি। এই প্রত্যেকটা আমলাতন্ত্র বলেন, মিলিটারি বলেন, আর্ম ফোর্সেস বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, সব জায়গাতেই ভালো দেশপ্রেমিক অফিসার আছেন, ভালো মানুষ আছেন এবং তারা তাদের হিস্টোরিক রোল সময় মতো প্লে করেন বলেই আমরা দেখেছি এবং জেনেছি। এখন আপনি যে বিষয় নিয়ে কথা বলেছেন সেটা দেখেন যে পাকিস্তানে ইমরান খান এর মতো একজন মানুষ প্রধানমন্ত্রী হলেন। পাকিস্তানে মোহাম্মদ আলী জিন্নার পরে এত জনপ্রিয়, গ্লোবালি রিনাউন্ড, এত ক্রেডিবল ওলা কোনো মানুষ কোনোদিন হেড অফ স্টেট হয়নি। সেই মানুষটাকে দেখেন গত ১.৫-২ বছর থেকে জেলে পুরে রাখছে পাকিস্তানের সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, ওখানকার করাপ্ট রাজনৈতিক দলের নেতারা এবং বিদেশি শক্তিরা মিলে একসাথে একটা সিন্ডিকেট করেছে। কার লাভ কার ক্ষতি এতে? এবং ডক্টর শশী থারুর আছে, আপনার কংগ্রেসের পলিটিশিয়ান, কংগ্রেসের প্রেসিডেন্ট হওয়ার জন্য ইলেকশনও করেছিলেন, ডেপুটি ফরেন মিনিস্টার ছিলেন, জাতিসংঘের ডিপ্লোম্যাট ছিলেন এক সময়। তার একটা বিখ্যাত উক্তি আছে এই ব্যাপারে যে প্রত্যেক রাষ্ট্রের একটা সেনাবাহিনী থাকে, আর পাকিস্তানের ক্ষেত্রে যেটা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর একটা রাষ্ট্র আছে। এই যে অভিজ্ঞতাটা, এই অভিজ্ঞতাটা তো আমাদেরকে কষ্ট দেয় যে বাংলাদেশে আমাদেরও ছোটোবেলায় আমরা দেখেছি যে ইমরান খান কিন্তু আমাদেরও ক্রিকেটে খুব পপুলার একজন মানুষ ছিলেন, যারা ক্রিকেট ভক্ত মানুষ। আমরা পাকিস্তানের খেলা যখন দেখতাম, তো একই এক্সাম্পল দেখেন আপনার মিশরে সিসি কি করেছে, একটা আরব বসন্ত, হাজারো শহীদের রক্তে কেনা যে একটা গণতন্ত্রের লড়াই, ৫,০০০ বছরের ইতিহাসের একমাত্র নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে এই জেনারেল সিসি বেইমানি করে বিদেশি শক্তি ইসরায়েল এবং তাদের আরও এলাকার যারা এই মধ্যপ্রাচ্য এবং মধ্যপ্রাচ্যের বাইরের পশ্চিমের শক্তিরা আছে এদের সাথে মিলে মিশে বিলিয়নস অফ ডলার খরচ করে এই মুরসির সরকারকে তারা উৎখাত করে কি মিশরকে আগায় দিল না আসলে পিছায় দিল? তুরস্কে দেখেন, আমরা তুরস্কের সেই, আপনি যদি ওসমানী খেলাফতের পতন থেকেও ধরেন ১৯২৪ সালের পতন থেকে বারবার এখানে সেনা শাসন ফিরে আসছে। নির্বাচিত গণতান্ত্রিক সরকারগুলোকে ওভারথ্রো করে এখানে মিলিটারি রুল আসছে কেন? তথাকথিত সেকুলার নেচার অফ দ্য স্টেটকে রক্ষা করবার জন্য। এটাই তারা বারবার বলেছে যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র রক্ষা করবার দায়িত্ব হইল সেনাবাহিনীর, আর্ম ফোর্সেসের। এবং সর্বশেষ দেখেন টার্কির ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নির্বাচিত প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট এরদোয়ানকে ওভারথ্রো করবার জন্য এবং বিদেশি মদদে ইসরায়েল থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটা দেশ এবং পশ্চিমের কিছু শক্তি মিলে ২০১৬ সালে একটা কু করে তারা। এবং এই কুটা জনপ্রিয়তার কারণে এরদোয়ান অত্যন্ত সাহসিকতার সাথে ফেস করেছেন। শত শত মানুষ শহীদ হয়েছে, ২০০-র উপরে মানুষ ট্যাঙ্কের নিচে জীবন দিয়ে ফেলছে গণতন্ত্রকে রক্ষা করবার জন্য। তাহলে এই এক্সাম্পলগুলো আমরা বারবার কেন দিচ্ছি? এই এক্সাম্পলগুলো দিচ্ছি যে আমাদের ইতিহাসে এই ঘটনাগুলো ঘটেছে। আমাদের আর্ম ফোর্সেস দেখেন কত গ্লোরিয়াস রোল প্লে করেছে। ৭১-এর লড়াই দেখেন, আমার সর্বাধিনায়ক যিনি ছিলেন, চিফ অফ আর্মি, যেটা টোটালটা কর্নেল ওসমানী ছিলেন, রিটায়ার্ড অফিসার, মুক্তির লড়াইতে ফিরে আসছেন। এরপরে দেখেন আমার প্রত্যেকটা সেক্টর কমান্ডার মিলিটারি অফিসার ছিলেন, ডেপুটি সেক্টর কমান্ডাররা পর্যন্ত মিলিটারি অফিসার ছিলেন। আমার এই যে লক্ষ লক্ষ সাধারণ মানুষ যুদ্ধ করেছে, এই মানুষগুলোকে কারা প্রশিক্ষণ দিয়েছেন? এই মিলিটারি অফিসাররাই তো গ্রামে গ্রামে গিয়ে গিয়ে যুদ্ধকে অর্গানাইজ করেছেন, প্রশিক্ষণ দিয়েছেন। স্বাধীনতা, সার্বভৌমত্ব পুরোটা তারা করেছে। কিন্তু এই সেনা সদস্যরাই কিন্তু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দুজন প্রেসিডেন্টকে মেরে ফেলছে। শেখ মুজিবকে মেরেছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। অতএব আমরা যখন রিপাবলিক করতে চাই, আমরা যখন একটা রাষ্ট্রকে গণতন্ত্রী করতে চাই, জনগণের রাষ্ট্র বানাতে চাই,
তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান, দল, ব্যক্তিকে ক্রিটিক্যালি দেখব। ক্রিটিক্যালি দেখা মানে হচ্ছে যেভাবে প্রফেসর ইউনূসের সরকারকেও আমরা ক্রিটিক্যালি সাপোর্ট করি, যেভাবে সে ভালো কাজ করলে যখন সমর্থন করি, প্রশংসা করি, আবার খারাপ কাজ করলে আমরাই সমালোচনা করি, আমরা এগিয়ে আসি। আবার এই সরকারকে আমরা অউনও করি, যেটা আমাদের সরকার, গণ অভ্যুত্থানের সরকার। এই সেনাবাহিনী, এই আর্ম ফোর্সেস, এটা আমাদের সম্পদ, বাংলাদেশের আর্ম ফোর্সেস, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের র্যাব, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশের ব্যুরোক্রেসি। কিন্তু তারা যখন দেশের বিপক্ষে দাঁড়াবে, রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ করবে, তখন আবার সমালোচনা করাটাও আমার দায় হয়ে যায়। এটাই তো বাংলাদেশ রাষ্ট্র হয়ে ওঠার লড়াই, এটাই হচ্ছে আমার জাতি হয়ে ওঠার লড়াই। এবং এখানে ব্যক্তিগতভাবে আমার কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠানের সাথে আমার কোনো দ্বন্দ্ব, ভালোবাসা, কোনো কিছু সম্পর্ক নাই। এটা একটা প্রফেশনাল রিলেশনশিপ। তার জায়গা থেকে সে কাজ করবে, আমার রাজনীতির জায়গা থেকে আমি রাজনীতি করব। তো সেই জায়গা থেকে হাসনাত আবদুল্লাহ যে কথাটা বলেছেন গত কয়েকদিন আগে, এই ঘটনাগুলো তো আমরা দেখেছি গত 5 দশকে। পাকিস্তানের ধারাবাহিকতা থেকে আমরা দেখেছি পাকিস্তান রাষ্ট্রটা হওয়ার পরে স্টেবল হতে পারলো না শুধুমাত্র সেনা শাসনের কারণে। আপনার 47-এ রাষ্ট্র হয়েছে, সংবিধান করতে করতে 54 হয়ে গেল, প্রথম নির্বাচন দিতে দিতে 9 বছর হয়ে গেল, 7 বছর হয়ে গেল, দিলেও সেটা 2 বছর টিকলো না। আবার এসে আইয়ুব খান ক্ষমতা নিয়ে নিলেন 58-এ ক্ষমতা নিলেন, আবার গণ অভ্যুত্থান হইল, আবার ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা দিয়ে দিলেন। তাহলে এই যে পাকিস্তান রাষ্ট্রটা সংহত হইতে পারলো না কেন? এই আর্ম ফোর্সেসের কারণে। ঠিক একইভাবে বাংলাদেশ রাষ্ট্রেও দেখেন, এই যে এরশাদের লম্বা স্বৈরাচার যে শাসন, এরপরে দেখেন 111-এর সরকার এসে দিল্লির মানে ঘোড়া টোরা নিয়াটিয়া বাংলাদেশ রাষ্ট্রকে বেচা দিল, এরপরে 16 বছরের আওয়ামী দুঃশাসন, আবার 111-এর ষড়যন্ত্রের কথা আলোচনা চলছে। তাহলে এই যে বারবার আমরা খাদে পড়ছি, কাদের কারণে? ডিপ স্টেটের কারণে পড়ছি। তাহলে আমার রাষ্ট্রের ব্যুরোক্রেসি, সামরিক এবং বেসামরিক, তারা তো বাংলাদেশের পক্ষে থাকার কথা। বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানে যে পরিবর্তন হয়ে গেছে, মানুষের মনোজগতিক পরিবর্তন হয়ে গেছে, তরুণদের মধ্যে যে একটা নতুন রাজনীতির চৈতন্য তৈরি হয়েছে, এই চৈতন্যের জায়গাকে ধারণ করতে হবে। সেখানে গিয়ে আমরা হাসনাতের বক্তব্যে যেটা জানলাম, যে তাদেরকে প্রেশার ক্রিয়েট করা, এবং বিভিন্ন বক্তব্য এই কথাগুলো এসছে কিন্তু, যে আর্ম ফোর্সেসের পক্ষ থেকে বলা হচ্ছে এটা ইনক্লুসিভ পলিটিক্স করতে হবে। এরপরে ক্যাটাগরি চিফের সাথে গিয়ে দেখা করলেন, প্রফেসর ইউনূসও বললেন কোনো রাজনৈতিক দলকে ব্যান করবার নাই। প্রশ্ন হচ্ছে যে আপনারা কার সাথে পরামর্শ করেছেন? আমরা শুরু থেকে বলেছি কাউকে ব্যান করবেন কি করবেন না, ইটস এ পলিটিক্যাল ডিসিশন। এইটা আর্ম ফোর্সেসের ডিসিশন না, এইটা গোয়েন্দা সংস্থার ডিসিশন না, এইটা পুলিশের র্যাবের ডিসিশন না, এইটা বাংলাদেশের আমলারা কীভাবে, এটা তাদের ডিসিশন না। এই ডিসিশনটা হচ্ছে পলিটিক্যাল পার্টির ডিসিশন। রাজনৈতিক দলগুলো, অন্তর্বর্তীকালীন সরকার মিলে আলোচনার ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ প্রশ্নে। প্রয়োজনে আমি এটাও বলেছি যে আপনারা গণতদন্ত কমিশন করেন আওয়ামী লীগের ব্যাপারে, পাবলিক ওপিনিয়ন নেন, সিনেটের কংগ্রেশনাল হিয়ারিংয়ের মডেলে আপনারা ওপেন হিয়ারিং করেন, বিটিভি থেকে শুরু করে প্রত্যেকটা টেলিভিশনকে লাইভ করতে বলেন। সবাই এখানে ইমেইলে রেজিস্ট্রেশন করে করে তার মত দিতে পারবে, সে আওয়ামী লীগকে, জাতীয় পার্টি 14 দলকে কীভাবে দেখতে চায়। আপনার 6টা 7টা 8টা 10টা মত আসবে, এই মতগুলোকে আপনি রেফারেন্ডামে দিয়ে দেন, গণভোটে দিয়ে দেন, দেখেন জনগণ কীভাবে। প্রশ্ন হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিকে রাজনীতিতে পুনর্বাসন করবার আগে, নির্বাচন করতে দেওয়ার আগে বিচারের প্রশ্ন রিজলভ করতে হবে। তার ভবিষ্যৎ জনগণের মতামতের উপর ভিত্তি করে রিজলভ করতে হবে। রিজলভ করবার পরে হচ্ছে এরপর আপনি সিদ্ধান্ত নেন। গণভোটে যদি দেশের মানুষ বলে যে ঠিক আছে আওয়ামী লীগ রাজনীতি করুক, করবে, আওয়ামী লীগ নির্বাচন করুক, করবে, দেশের মানুষ চায়, আমার কোনো আপত্তি নাই। তো বিএনপির নেতারা যখন বলছে জনগণ ডিসাইড করবে, কিভাবে ডিসাইড করবে? রিজভী ভাই কারেক্টলি বলেছেন যে আপনার এই অপরাধের বাইরে যদি কেউ আওয়ামী লীগ থাকে, তার ব্যাপারে জনগণ ডিসাইড করবে। বা জনগণ ডিসাইড কীভাবে করবে? ওই ডিসাইড করবার জায়গাটাতে আমরা প্রস্তাব করেছি গণতদন্ত কমিশন করেন, পাবলিক মতামত নেন, গণভোটের আয়োজন করেন, এই বিষয়ে করে একটা ঐক্যমতে চলে আসি আমরা।